আনন্দনগর রাজ্যের রাজা রহিম। রাজা রহিম শিকার করতে খুব পছন্দ করেন। প্রায় সময় তার সেনাপতিকে নিয়ে জঙ্গলে যান শিকার করতে। মহারাজ, ওই যে দেখুন একটি হরিণ ঘাস খাচ্ছে, এটাই সুযোগ। সেনাপতির কথা শুনে রাজা রহিম ওই হরিণের উপর লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন, আর সেই তীর গিয়ে হরিণের পায়ে লাগে। হা হা হা, যাক, শেষমেশ একটা হরিণ শিকার করা গেল। চলো সেনাপতি, ওটার কাছে যাওয়া যাক। রাজা রহিম আর সেনাপতি সেই হরিণটির কাছে গেল। হরিণটি কাদো কাদো চোখে কথা বলে ওঠে। মহারাজ, দয়া করুন, দয়া করে আমাকে মারবেন না। আমার ছোট ছোট বাচ্চা আছে। আমি মারা গেলে আমার বাচ্চারা যে এতিম হয়ে যাবে, তখন হিংস্র বাঘ আমার বাচ্চাদেরকে যে খেয়ে ফেলবে। দয়া করে আমাকে ছেড়ে দিন। হরিণের কথা শুনে রাজা রহিমের অনেক মায়া হয়, আর সে মনে মনে বলে, সত্যি তো, হরিণটি না থাকলে ওর সন্তানদের কি হবে? আমি আর রানী তো বিয়ের এত বছর পরও সন্তানের মুখ দেখলাম না। আর যে মায়ের সন্তান আছে তাকে তার সন্তানদের থেকে আলাদা করার কোনো মানেই হয় না। এই কথা ভেবে রাজা রহিম সেনাপতিকে বলল, সেনাপতি, দ্রুত এ হরিণটির পায়ে ওষুধ লাগিয়ে দাও, যাতে করে দ্রুত হরিণটি সুস্থ হয়ে ওঠে। আর হরিণটি যেখানে থাকে সেখানে গিয়ে হরিণটি আর হরিণটির বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে এসো, যাতে করে যতদিন হরিণটি সুস্থ না হয় ততদিন পর্যন্ত তাদের খাবারের কোনো সমস্যা না থাকে। আপনার যা ইচ্ছে মহারাজ। রাজা রহিমের মহানুভবতা দেখে হরিণটি বলে উঠল, মহারাজ, আমি আপনার মহানুভবতা দেখে খুবই খুশি হয়েছি। আমি আপনাকে আশীর্বাদ করছি, খুব শীঘ্রই আপনি একসঙ্গে দুটি সন্তানের বাবা হবেন, আর তাদের একজনের শরীর দিয়ে সবসময় সোনালী আভা ঝরাবে এবং অপরজনের শরীর দিয়ে সবসময় রূপালী আভা ঝরাবে। সত্যি বলছো হরিণ? আমিও পিতা হতে পারবো। আমি যে অনেক বছর ধরে এই দিনটার অপেক্ষা করে এসেছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম, বাকিটা বিধাতার ইচ্ছা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। আনন্দনগর রাজ্যের রানী ঐশী একদিন রাজা রহিমের কাছে এসে বলে, মহারাজ, সন্তানের মুখ দেখার জন্য আর কত সময় অপেক্ষা করতে হবে আমাদের? প্রাসাদের দাস দাসীরাও আজকাল আমাদেরকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। এত অপমান যে আমি আর সইতে পারছি না। মহারানী নিজের দুঃখের কথা বলে কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। কি হলো রানী, কি হয়েছে তোমার? তুমি চোখ খুলছো না কেন? দাসী, কে কোথায় আছো? দ্রুত হবিকে খবর দাও। মহারানী লায়লাকে বিছানায় শুইয়ে দেয়া হলো। কবিরাজ এসে মহারানীকে দেখে বলল, সুখবর মহারাজ, রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করুন, আপনি বাবা হতে চলেছেন। রাজা খুশি হয়ে কবিরাজকে একটি গলার হার উপহার দেয়। এরপর কেটে যায় বেশ কয়েক মাস। এরপর একদিন মহারানী লায়লা জোড়া কন্যা সন্তানের জন্ম দেন। দুটো কন্যা সন্তান দেখতে একদম একই রকমই ছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল এই যে, একজনের শরীর থেকে সোনালী আভা বের হতো, আর অপরজনের মধ্য থেকে রূপলী আভা ছড়াতো। মহারানী, আজ আমি খুব খুশি। আমার একসাথে দুটো সন্তান হয়েছে এবং তাদের শরীর থেকে সোনা এবং রূপালী আভা ঝরাচ্ছে। আমিও ভীষণ খুশি মহারাজ। তবে একটা ব্যাপার যে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের যে সন্তানের শরীর দিয়ে সোনালী আভা ঝরাচ্ছে তাকে কিন্তু অতিরিক্ত সৌন্দর্যের কারণে অনেকে বেশি ভালোবাসবে, আর এতে করে আমাদের অন্য সন্তান কষ্ট পাবে। আমাদের কিন্তু এমনটা হতে দেওয়া চলবে না। আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসতে হবে, কারণ ওরা দুজনই তো আমাদের সন্তান। তুমি ঠিকই বলেছ, আমি ওদের নামও ভেবে ফেলেছি। আমার এক সন্তানের নাম হবে সোনালী এবং অপর সন্তানের নাম হবে রূপালী। এরপর থেকে প্রাসাদে সোনালী রূপালী হেসে খেলে বড় হয়ে উঠতে থাকে। রাজা রানী তাদের দুই কন্যাকে সমানভাবে ভালোবাসতে থাকে। তবে প্রাসাদের দাস দাসী কর্মচারীরা প্রায় সকলেই সোনালীকেই ভালোবাসত। রাজকন্যা সোনালী, আপনাকে খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ সেনাপতি মশাই। আমি তো জানি আমি সব সময় সুন্দর। আর আমাকে কেমন লাগছে সেনাপতি মশাই? এই তো ভালোই লাগছে রাজকন্যা রূপালী। কেন যে রোজ জানতে চাস তোকে দেখতে কেমন লাগছে? তুই কি এটা আশা করিস যে কোনো একদিন কেউ তোকে বলবে যে আমার থেকেও বেশি সুন্দর লাগছে তোকে? তা কেন হবে সোনালী? আমি তো এমনিতেই জানতে চাই। কেউ তো আমাকে কখনোই বলে না যে আমাকে সুন্দর লাগছে, তাই আর কি।
সকলের মুখে নিজের প্রশংসা শুনতে শুনতে সোনালি খুব অহংকারী হয়ে উঠেছিল। তার মনে দয়া মায়া কিচ্ছু ছিল না। সে সব সময় নিজের চিন্তাই করত। কিন্তু রাজকন্যা রূপালী সকলের কথাই ভাবত। রাজকন্যার রূপলীর মাঝে অনেক দয়ামায়াও ছিল। বাবা, আমি যেই স্থানে যাই সেই স্থানে সোনালী আভায় ভরে যায়। আর সেই আমি কিনা থাকবো একটা সাধারণ খাটে। আপনি আমার জন্য একটা সোনার খাটের ব্যবস্থা করে দিন। শুধু খাট নয়, আমার কক্ষের প্রতিটি জিনিসই সোনার চাই। ফুলদানিটা পর্যন্ত যেন সোনার হয়। বেশ সোনালি, তুমি যা চাইছো তাই হবে। রূপালী, তোমার কি ইচ্ছে? তোমার কক্ষেও কি সবকিছু সোনার লাগবে? না বাবা, আমার এখন যা আছে আমি এতেই সন্তুষ্ট। আপনি শুধু আমাকে অস্ত্র চালানো শেখানোর ব্যবস্থা করে দিন। আমি বড় হয়ে আপনার মতো বীর ও সাহসী হতে চাই। বেশ রূপালী, তুমি যা চাইছো তাই হবে। ইস, কত ঢং! নিজেকে মহান প্রমাণ করতে চাইছে। সোনালি এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর সব সময় নিজের রূপ সৌন্দর্য নিয়ে ব্যস্ত থাকে। আর ওদিকে রূপালী অস্ত্রবিদ্যে ক্রমশই পারদর্শী হয়ে ওঠে। দেখতে দেখতে সোনালি আর রূপলী বড় হয়ে ওঠে। এরপর একদিন রাজা বলে, সোনালি, রূপালী, আমি যাচ্ছি সমুদ্র ভ্রমণে। আমার সঙ্গে রূপনগর রাজ্যের রাজা আর তার একমাত্র পুত্র রাজকুমার মেহিবিদও যাবে। তোমরা কি আমার সাথে যাবে? এই কথা শুনেই রাজকন্যা সোনালি মনে মনে বলতে লাগলো, শুনেছিলাম রূপনগর রাজ্যের রাজপুত্র মেহেবিদ দেখতে নাকি ভারী সুন্দর, আর আমিও দেখতে সবার চেয়ে সুন্দরী। আমার তাই এই সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। আমি বিয়ে করব ওই রাজকুমার মেহেবিদকে। এদিকে রূপালী ভাবতে থাকে, সমুদ্রের খোলা বাতাস, সমুদ্রের বুকে বিভিন্ন প্রাণীদের খেলা, এইসব দেখার জন্য হলেও আমার সমুদ্র ভ্রমণে যাওয়া উচিত। কি ব্যাপার, তোমরা কিছু বলছো না যে? আমি যাব বাবা, আমি অবশ্যই যাব। আমিও যাব বাবা, আমিও যাব। বেশ সেনাপতি, আমি আমার দুই কন্যাকে নিয়েই সমুদ্র ভ্রমণে যাব। সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য সব রকম আয়োজন করো। রাজা রহিম এরপর তার দুই কন্যাকে নিয়ে সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্য সমুদ্রের পাড়ে গিয়ে উপস্থিত হয়। আর সেখানে আসে রূপনগর রাজ্যের রাজা সেলিম আর তার একমাত্র পুত্র রাজকুমার মেহেবিদ। রাজকুমার মেহেবিদ সেখানে এসে দাঁড়াতেই তার চোখ পড়ে রূপালীর উপর। আর এদিকে সোনালী রূপালী দুজনেরই চোখ পড়ে রাজকুমার মেহেবিদের দিকে। রাজা জাহাঙ্গীর, রাজকুমার মেহিবিদ আমার দুই কন্যার সাথে পরিচিত হন। সোনালী আর রূপালী আমার কন্যারা সত্যি অনেক সুন্দর, বিশেষ করে রাজকন্যা সোনালী। রাজকন্যা রূপালী, আপনিও দেখতে ভীষণ সুন্দরী। ধন্যবাদ রাজকুমার। তাহলে চলুন সময় নষ্ট না করে যাত্রা শুরু করা যাক। এরপর সকলে মিলে জাহাজে উঠে পড়ে আর যাত্রা শুরু করে দেয়। সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই ঝড়ো হাওয়া বইতে শুরু করে। সমুদ্রের মধ্যে শুরু হয় ঘূর্ণিঝড়। সকলেই সাবধান, সোনালী, রূপালী, তোমরা জাহাজের কিনারা থেকে সরে এসো। ঘূর্ণিঝড়ের গতি ক্রমশই বেড়ে যেতে থাকে। আর সেই ঘূর্ণিঝড়ের বেগ সহ্য করতে না পেরে রাজকন্যা সোনালী সমুদ্রের মধ্যেই পড়ে যায়। বাবা, রূপালী, বাঁচাও আমাকে। না, সোনালী বোন আমার। না, এ হতে পারে না, আমার কন্যাকে কেউ বাঁচাও। রাজকন্যা রূপালী, ভাববেন না, আমি দেখছি কি করা যায়। আমার বোনকে আমাকেই উদ্ধার করতে হবে। এই কথা বলেই রাজকন্যার রূপালী সোনালীকে বাঁচানোর উদ্দেশ্যে সমুদ্রে ঝাঁপ দেয়। না, এ হতে পারে না, রূপালী মা, এ কি করলি তুই? এই গভীর সমুদ্রে তুইও ঝাঁপ দিলি, এখন আমি কি করব? ভাববেন না মহারাজ, আমি দেখছি। না পুত্র, আমি তোমাকে সমুদ্রে নামার অনুমতি দিতে পারি না। তাছাড়া এই গভীর সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে কেউ বেঁচে ফিরতে পারবে না, তাই আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারবো না। আমার কন্যারা, প্রাসাদে ফিরে গিয়ে আমি রানীকে কি জবাব দেব? রাজা রহিম কান্নায় ভেঙে পড়ে অনেকক্ষণ কেটে যায়, কিন্তু দুই কন্যার কোনো সন্ধান পাওয়া যায় না। অনেকক্ষণ হয়ে গেল, এখনো আমার দুই কন্যা তো ফিরল না। এখন আমি কি করব? এখন আমি রাজকুমার মেহেবিদ, রাজা জাহাঙ্গীর, আপনারা দয়া করে কিছু বলুন। দেখুন মহারাজ, আমি আপনার কন্যাদের প্রাণ রক্ষার জন্য আমার পুত্রের জীবন বিপদে ফেলতে পারবো না। তাছাড়া সৈন্যরা তো খুঁজছেই।
কিন্তু বাবা, আমার তো মনে হয় আমার ওদের বাঁচানোর জন্য সমুদ্রে নামা উচিত। ওদিকে রূপালী সমুদ্রের গভীরে সাঁতার কেটে সমুদ্রের গভীরে চলে যায় আর সোনালীকে চারদিকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে সমুদ্রের নিচে থাকা এক সোনালী পাহাড়ের কাছে যায়। আরে, সমুদ্রের নিচে এত সুন্দর পাহাড়, কোনোভাবে সোনালী এ পাহাড়ের আশেপাশে নেই তো? রূপালী এই কথা ভেবে সোনালী রঙের সেই পাহাড়ের আশেপাশে সোনালীকে খুঁজতে থাকে। আর পাহাড়ের পাশে গিয়ে বুঝতে পারল সে পাহাড়টি আসলে সোনার পাহাড়। সোনার পাহাড়? আর সোনালীর শরীর থেকেও তো সোনালী আভা ছড়ায়। রূপালী সোনার পাহাড়ের আশেপাশে তন্ন তন্ন করে সোনালীকে খুঁজতে লাগলো। আর তখনই সোনালী রঙের এক মাছ এসে রূপালীকে বলল, কি ব্যাপার কন্যা, তুমি কি কিছু খুঁজছো? সোনালী মাছ, তুমি কি জানো আমার বোন কোথায়? বোন? কোন বোন? কার কথা বলছো? আমার বোন, ওর শরীর থেকে সোনালী আভা ছড়ায়। ও আমার মতো সোনালী আর সুন্দর দেখতে মেয়ে, ওকে তো সোনার পাহাড়ের শকুনে দৈত্য ধরে নিয়ে গিয়েছে। সে কি আমার বোনকে শকুনে দৈত্য ধরে নিয়ে গেল? ও মা, এখনো বুঝোনি তুমি? শকুনে দৈত্য তো এটাই চায়, পৃথিবীর সকল সোনা যেন তার কাছেই থাকুক। ও তাই তো আমাকেও ধরে নিয়ে যেতে চেয়েছিল। আমি তো কোনো রকমে পালিয়ে বেঁচে এসেছি। তোমাকে অনেক ধন্যবাদ সোনালী মাছ। তবে কি এইবার আমার বোনকে বাঁচানোর জন্য আমাকে সোনালী পাহাড়ের গুহায় প্রবেশ করতে হবে? এই তো, তুমি সঠিক ভেবেছ। তবে সাবধান, শকুনে দৈত্য যেন কিছুতেই বুঝতে না পারবে না। আমি চুপি চুপি যাব। এরপর রূপালী সোনালী মাছকে বিদায় দিয়ে সোনার পাহাড়ের গুহায় প্রবেশ করে আর দেখে সোনালীকে বেঁধে রেখে শকুনে দৈত্য সোনালীকে বলছে, অনেক বছর থেকে আমি তোর মতো একজন কন্যাকে খুঁজছিলাম, যার শরীর থেকে সোনালী আভা ছড়াবে আর যাকে নিয়ে এই সোনার পাহাড়ের ভিতরে আমি সংসার করতে পারবো। আমাকে ছেড়ে দাও, আমি তোমার মতো কুৎসিত দৈত্যের সাথে এখানে থাকতে পারবো না। ছেড়ে দাও আমাকে। তোকে কি ছেড়ে দেওয়ার জন্য এখানে এনেছি? সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি করেছি আমি। তুই যদি ভেবে থাকিস এখান থেকে পালাবি, তাহলে ভুল ভাবছিস। আমি তোকেই বিয়ে করব আর এই সোনার পাহাড়ের রানী করে রাখবো। আমাকে তুমি যেতে দাও, দয়া করো, আমার বাঁধন খুলে দাও। সোনালী খুব কাঁদতে থাকে আর সোনালীকে এভাবে কাঁদতে দেখে রূপালীও ভীষণ কষ্ট পায়। এত বড় দৈত্যের সাথে লড়াই করে আমি যে কিছুতেই জিততে পারবো না। আমাকে যা করার খুব ভেবে চিন্তে করতে হবে। রূপালী ভাবতে থাকে কিভাবে ওর বোনকে বাঁচাবে। আর সে সময় হঠাৎ করে শকুনে দৈত্য বলে, আমি খাবার জোগাড় করে তারপর গুহায় ফিরছি, তুই এখানে থাক সোনালী। না 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 না, দয়া করে আমাকে ছেড়ে দাও। শকুনে দৈত্য সোনালীকে সেখানে রেখেই গুহার বাহিরে চলে যায় আর শকুনে দৈত্যকে আসতে দেখে রূপালী গুহার আড়ালে লুকিয়ে পড়ে। আর শকুনে দৈত্য যখন অনেক দূরে চলে যায় তখন রূপালী গুহার ভেতরে প্রবেশ করে। রূপালীকে দেখেই সোনালী খুশি হয়ে যায়। রূপালী বোন আমার, তুই আমাকে এখান থেকে নিয়ে যা। অধিক সুন্দর হয়েও দেখছি অনেক বিপদে পড়ে গিয়েছি। তুই দেখতে বেশি সুন্দর না, তাই কোনো সমস্যাও হয় না। এইসব কথা বলে সময় নষ্ট করলে হবে না সোনালী, আগে আমাদের এখান থেকে পালাতে হবে। শকুনি দৈত্য এখনই চলে আসতে পারে। শকুনি দৈত্য চলে আসলে আমরা আর পালাতে পারবো না। রূপালী দ্রুত সোনালীর বাঁধন খুলে দেয় আর সোনালীকে নিয়ে সমুদ্রের মধ্যে জাহাজের পাশে ভেসে ওঠে। বাবা, আমাদের দুজনকে জাহাজে তোলো। সোনালী রূপালীকে দেখে সকলে খুশি হয়ে যায়, রাজা যেন নিজের প্রাণ ফিরে পায়। সোনালী, রূপালী, তোরা এসেছিস মা। তারপর রাজা আর রাজকুমার মেহবিব তাদের দুজনকে জাহাজের উপর টেনে তোলে। রূপালী, কিভাবে পেলি তুই সোনালীকে, কিভাবে উদ্ধার করলি? এরপর রূপালী সোনালী মাছ আর শকুনে দৈত্যের ব্যাপারে রাজকুমার মেহবিব আর রাজাকে সব খুলে বলে। আর সবকিছু শুনে রাজকুমার মেহবিব রূপালীর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই সাহসী মেয়েই তো আমার জন্য যোগ্য। আমি যদি বিয়ে করি তাহলে এই কন্যাকেই বিয়ে করব। বাবা, অনেকক্ষণ পানির নিচে থাকায় আমার শরীর খুব অসুস্থ লাগছে। আর তাছাড়া আমরা বেশিক্ষণ জাহাজ পানির উপরে দাঁড় করে রাখতে পারবো না। শকুনে দৈত্য সোনালীকে গুহায় গিয়ে না পেলে আবারও ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে। কারণ শকুনে দৈত্য যখন জানতে পারবে সোনালী তার গুহার মধ্যে নেই, তখন আবার আমাদের জাহাজে আক্রমণ করবে। মহারাজ, আমিও কিন্তু রাজকন্যা রূপালীর সাথে একমত। কিন্তু রাজকুমার, আমি তো ভেবেছিলাম রূপকথার রাজকুমারের মতো আপনি আমাকে বাঁচাতে আসবেন, অথচ আপনি আমাকে বাঁচাতে আসলেন না। আহ সোনালী,
ওকে কেন এ কথা বলছো? আমি তো গিয়েছিলাম। কিছুক্ষণ পর শকুনি দৈত্য গুহায় ফিরে আসে আর সোনালীকে না দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায়। কোথায় আমার সোনালী, কোথায় কোথায় চলে গেল? পালিয়ে যাবে কোথায়? একদিন না একদিন আমি ঠিক আমার সোনালীকে আমার কাছে নিয়ে আসব। ওদিকে জাহাজ ভেসে একটা সময় সমুদ্রের কিনারে এসে পৌঁছায়। রাজকন্যা রূপালী, দেখুন এই দ্বীপটি কত সুন্দর, চারপাশে সবুজ গাছে ভরা। আপনার কি সবুজ ভালো লাগে? হ্যাঁ, সবুজ প্রকৃতি আর এই পাখির কিচিরমিচির নীল আকাশ, এগুলো সবই আমার ভীষণ প্রিয়। আমিও প্রতিদিন অস্ত্র চালানো শিখার পর এই নীল আকাশের নিচে এসে দাঁড়াই। রাজকন্যা রূপালী, রাজকুমার মেহবিদ, তারা দুজনে একসাথে অনেক সময় কাটায়, এভাবে গল্প করতে করতে একে অপরকে ভালোবেসে ফেলে। আর ওদিকে রাজকন্যা সোনালী রাজা রহিমকে জানায়, বাবা, আপনার সঙ্গে আমার একটি গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা সোনালী? প্রয়োজনীয় কিছু বলবে। বাবা, রাজকুমার মেহবিদকে আমার ভীষণ পছন্দ। আপনি তো আমার জন্য পাত্রের সন্ধান করছিলেন, আমি চাই রাজকুমার মেহবিদকেই বিয়ে করতে। বেশ মা, তুই যদি এটাই চাস, আমি এই বিষয় নিয়ে রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলবো। এরপর রাজা রহিম রাজা জাহাঙ্গীরের সাথে কথা বলতে যায়। মহারাজ জাহাঙ্গীর, আপনাকে একটা কথা বলতে চাই। অবশ্যই বলুন। আমার কন্যা সোনালী আপনার পুত্র মেহবিদকে পছন্দ করেছে, তাই আমি চাই আপনার পুত্রের সাথে আমার কন্যার বিবাহ দিতে। আপনার এই ব্যাপারে মতামত কি? মহারাজ, আপনার কন্যা সোনালী ভীষণ সুন্দরী, তাই এতে আমার কোনো আপত্তি নেই। সোনালী আড়াল থেকে রাজা রহিম আর রাজা জাহাঙ্গীরের কথোপকথন শুনে খুবই খুশি হয়ে যায়। এরপর ভ্রমণ শেষে তারা যে যার রাজ্যে ফিরে যায়। মেহবিদ, তোমার সাথে আমার বিশেষ কিছু কথা আছে। অবশ্যই বাবা, বলুন, কি বলবেন? রাজা রহিমের কন্যার সাথে আমি তোমার বিবাহ ঠিক করেছি, এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না বাবা, আমার কেন আপত্তি থাকবে? আপনার নেওয়া সিদ্ধান্ততেই আমি একমত। ওদিকে রাজা রহিম ঐশী, সোনালী আর রূপালীকে ডেকে বলে, রাজকুমার মেহবিদের সাথে আমি সোনালীর বিয়ে ঠিক করেছি। রাজা রহিমের মুখে এ কথা শুনে রাজকন্যা সোনালী যেমন খুশি হলো, তেমনি রাজকন্যা রূপালী খুবই দুঃখ পেল। রূপালীর চোখে জল চলে এলো আর সে মনে মনে ভাবতে লাগলো, সোনালীর সাথে রাজকুমার মেহবিদের বিয়ে? তবে আমি আর রাজকুমার মেহবিদ তো একে অপরকে ভালোবাসি, তবে সোনালীর সাথে ওর বিয়ে কি করে হয়? আমি কি বাবাকে কিছু বলবো? আমার তো বাবাকে জানানো উচিত। রাজকন্যা রূপালী রাজা রহিমকে কিছু বলতেই যাবে, ঠিক তখনই রাজা রহিম বলে ওঠে, মহারানী ঐশী, তোমাকে বলা হয়নি, সোনালী আমাকে নিজে থেকেই জানিয়েছে যে সে রাজকুমার মেহবিদকে পছন্দ করে, তাই আমি তোমাকে কিছু না জানিয়েই ওর বিয়ে রাজকুমারের সাথে ঠিক করেছি। এতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, কি বলছেন কি মহারাজ, আমার কেন কোনো আপত্তি থাকবে? আপনি যা করবেন আপনার কন্যার ভালোর কথা ভেবেই করবেন। রাজকন্যা রূপালী, তোমার বোনের খুশিতে তুমি খুশি তো? হ্যাঁ বাবা, আমিও খুব খুশি। সোনালীর খুশিতে আমি সব সময় খুশি। রূপালী এই কথা বলে নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। রাজকুমার আমাকে এইভাবে ঠকাতে পারলো, কি দোষ ছিল আমার? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে রাজকুমার সোনালীকে বিয়ে করবে। আমি কিভাবে থাকবো রাজকুমারকে ছাড়া? এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলো রাজকুমার? আমার এখন কি করা উচিত? কি করব এখন আমি? আমার যে কিছুই ভালো লাগছে না। রূপালী এসব ভেবে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর এক প্রহরী আসে রূপালীর কাছে একটি চিঠি নিয়ে। রাজকুমারী, আপনার জন্য একটি চিঠি এসেছে। আমাকে আবার কে চিঠি পাঠালো? দাও তো দেখি। এরপর প্রহরী রূপালীর হাতে চিঠিটা তুলে দেয়। রূপালী চিঠি খুলে পড়তে থাকে। রূপালী, কেমন আছো তুমি? তুমি এতক্ষণে নিশ্চয়ই জেনে গিয়েছো আমার আর তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তোমাকে জীবনসঙ্গিনী হিসেবে আমি পেতে চলেছি। বিশ্বাস করো, আমি ধন্য হয়ে গিয়েছি। আশা করি আমাদের বিয়ের খবর শুনে তুমি খুব খুশি হবে। রাজকুমার মেহবিদের চিঠি পড়ার পর রূপালী বুঝতে পারে রাজকুমার মেহবিদ মনে করেছে তার সাথে রূপালীর বিয়ে হবে। না, এটা তো একেবারেই ঠিক হচ্ছে না। আমার সোনালীর সাথে এ ব্যাপারে কথা বলা দরকার। এই কথা বলে রাজকন্যা রূপালী রাজকন্যা সোনালীর কক্ষে যায়। শুনেছিস রূপালী, আমার বিয়ে রাজকুমার মেহবিদের সাথে হচ্ছে। আমি খুব খুশি। আমি রাজকুমার মেহবিদকে মনে প্রাণে চাইতাম, অনেক ভালোবাসতাম,
আর এখন আমি তাকে স্বামী হিসেবে পেতে চলেছি। হ্যাঁ জানি, কিন্তু সোনালী, রাজকুমার মেহেবিদ তো তোমাকে ভালোই বাসে না। রাজকন্যা রূপালীর মুখে এ কথা শুনে সোনালী রেগে গেল আর বলল, কি রে রূপালী, কি বলতে চাচ্ছিস কি তুই? আমার সুখের পথের কাঁটা হতে চলেছিস তুই। আমি তোর চেয়ে অনেক বেশি সুন্দর, তাই এই নিয়ে তুই ছোটবেলা থেকেই আমাকে হিংসে করিস, আর এখন আমার থেকে আমার রাজকুমার মেহেবিদকে কেড়ে নিতে চাচ্ছিস। না না সোনালী, তুমি আমাকে ভুল বুঝছো। আমি অযথা তোমাকে কেন হিংসে করব? আমি তো তোমার বিয়ের খবর শুনে অনেক খুশি হয়েছি। ঠিক আছে, এবার তুমি যেতে পারো। সামনে আমার বিয়ে, আমাকে আরো সুন্দর বানাতে নিজের যত্ন নিতে হবে। রাজকন্যা রূপালী নিজের কক্ষে চলে আসে আর চিন্তা করে, আমার বোনের ভালোবাসা আমি কিছুতেই কেড়ে নিতে পারবো না। সোনালী যদি রাজকুমার মেহেবিদকে বিয়ে করে খুশি হয়, তবে ওদের মাঝে আমি কেন বাধা হয়ে থাকব? প্রাসাদে রাজকুমার মেহেবিদ আর রাজকুমারী সোনালীর বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে যায়, আর দেখতে দেখতে চলেও আসে সেই বিয়ের দিন। মা সোনালী, চল। রাজকুমার মেহেবিদ আর রাজা জাহাঙ্গীর সকল আমন্ত্রিত লোকদের নিয়ে চলে এসেছে। হ্যাঁ মা, চলো। বোন, তোকে সব সময়ের মতো আজকেও অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ রূপালী, এবার আমার পথের সামনে থেকে সরে যা, যেতে দে আমাকে। ওদিকে রাজা রহিম প্রয়োজনীয় কাজে রাজকন্যা রূপালীর কক্ষে যায়, আর তখন রাজার চোখ যায় রাজকুমার মেহেবিদের পাঠানো চিঠির দিকে। এটা আবার কিসের চিঠি? রাজা চিঠিটা খুলে পড়তে থাকে। চিঠিতে থাকা লেখা পড়ে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রূপালীকে রাজকুমার মেহেবিদ চিঠি পাঠিয়েছে। এর মানে রাজকুমার রূপালীকে বিয়ে করতে চায়, সোনালীকে নয়। এবার কি হবে? ওদিকে যে সোনালী কোণে সেজে বসে আছে। না, আমি আমার দুই কন্যার জীবন এভাবে নষ্ট করতে পারি না। এই কথা বলে রাজা রহিম দ্রুততার সাথে রাজকন্যা সোনালীর কক্ষের দিকে যায়। এ কি মহারাজ, আপনি এখানে? ওদিকে যে রাজকুমার মেহেবিদ আর রাজা জাহাঙ্গীর আপনার জন্য বসে আছে। সে থাকুক রানী, তুমি আর সোনালী আমার সাথে রূপালীর কক্ষে চলো এক্ষুনি। আর রূপালী, তুমি এখানে অপেক্ষা করো। কিন্তু কেন বাবা? একটু পরে তো আমার বিয়ে, আর আমি যাব রূপালীর কক্ষে। যা বলছি তাই করো, চলো এখনই। এরপর রাজা রহিম সোনালী এবং ঐশীকে নিয়ে রূপালীর কক্ষে যায়, আর ওদের দুজনকে মেহেবিদের পাঠানো চিঠি পড়ে শোনায়। বুঝেছো সোনালী, যে বোনকে তুমি এত কাল তুচ্ছতাচ্ছিল্য করেছো, সে তোমাকে কিছুদিন আগে সমুদ্র থেকে বাঁচালো। আর আজ রাজকুমার মেহেবিদ তোমার পছন্দ বলে তাকেও ছেড়ে দিয়েছে। তারপরও কি তুমি এই বিয়ে করতে চাও? বাবা, আমি সবকিছুই বুঝতে পেরেছি, কিন্তু আমি রাজকুমার মেহেবিদকে বিয়ে করবই। সোনালী একথা বলেই রাজদরবারে এসে হাজির হয়, আর তার পিছু পিছু রূপালী এবং ঐশীও চলে আসে। আর এদিকে সোনালীকে কনে সাজে দেখে মেহেবিদ রেগে যায় আর বলে ওঠে, একই রাজকন্যা সোনালী, আপনি কেন কনের পোশাকে? আমার সাথে তো রূপালীর বিয়ে হবে, তাহলে আপনি কেন কনের পোশাক পরে এখানে এলেন? কি বলছো কি পুত্র? আমি যে রাজকন্যা সোনালীর সাথে তোমার বিয়ে ঠিক করেছি। আপনি কি করেছেন মহারাজ? তবে আপনি এই ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এটা আপনার দায়। কিন্তু আমি রাজকন্যা সোনালীকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। আমি যখন কনে সেজে এসেছি, তখন আপনাকেই আমাকে বিয়ে করতে হবে রাজকুমার। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমার একমাত্র ভালোবাসা হলো রূপালী, আমি শুধুমাত্র তাকেই বিয়ে করব। রূপালী, তুমি কেন চুপ করে আছো? তুমি তো জানতে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। রাজকুমার, আমাকে আপনি ভুলে যান। আমার বোনকে বিয়ে করে আপনারা খুব সুখী হবেন। সেটা তোমার কাছে মনে হতে পারে, কিন্তু রূপালী, আমি বিয়ে করলে শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। রাজকুমার মেহেবিদ কোনোভাবেই রাজকন্যা সোনালীকে বিয়ে করতে রাজি হন না। তখন রাজা রহিম বলে উঠেন, আজ এই বিয়ে হবে, তবে সোনালী আর মেহেবিদের নয়। আজ এই বিয়ে হবে রূপালী আর রাজকুমার মেহেবিদের। বাবা, আপনি এটা কি বলছেন? আমার সাথে আপনি এটা করতে পারেন না। আর রাজকুমার, আপনি কেন আমার সাথে এমনটা করছেন? আমি তো বেশি সুন্দরী, রূপালী তো অতটা সুন্দর নয়। তাহলে কেন আপনি রূপালীকে নিয়ে এত আদিক্ষেতা করছেন? এটাই তোমার আর রূপালীর মধ্যে পার্থক্য। তোমার রূপ সুন্দর হলেও তোমার মন সুন্দর নেই, কিন্তু রূপালীর মন তোমার এই রূপের তুলনায় অনেক বেশি সুন্দর। এরপর সকলের উপস্থিতিতে রাজকন্যা রূপালীর সঙ্গে রাজকুমার মেহেবিদের বিয়ে সম্পন্ন হয়। আর ওদিকে সোনালী নিজ কক্ষে কাঁদতে কাঁদতে বলেন, আমাকে কাঁদিয়ে তুই ভাবছিস সুখী হবি? রূপালী, আমি তোর জীবন ধ্বংস করে দেব। আমি রাজকুমার মেহেবিদকে আমার করে নেবই।
ওদিকে সবাই বিয়ে শেষ হওয়ার পর রাজকুমার মেহেবিদ আর রাজকুমারী সোনালীকে নিয়ে নিজেদের প্রাসাদে ফিরে আসে। দেখেছো রূপালী, শেষ পর্যন্ত আমি তোমাকে বিয়ে করেই ছাড়লাম। তুমি কি ভেবেছিলে সোনালীকে আমার সাথে বিয়ে দিয়ে আমার ঘাড়ে চাপিয়ে দেবে? আসলে রাজকুমার, আমি যে সোনালীকে কিছুতেই কষ্ট দিতে পারি না। সোনালী যে আমার নিজের বোন। আমি চাই না সোনালীর দুঃখ নিয়ে আশেপাশের লোকজনেরা ওকে নানানভাবে কথা বলুক, আর আমাদের দুবোনের মধ্যে সম্পর্ক খারাপ হোক, এটা আমি চাইনি। বুঝতে পেরেছি রূপালী। আচ্ছা, তোমার কি তোমার বোনের জন্য খুব বেশি খারাপ লাগছে? হ্যাঁ, আমার ওর কথা খুব বেশিই মনে পড়ছে। আসলে জন্মের পর থেকে তো আমরা দুজনেই একসাথে বড় হয়েছি। ওদিকে রাজকুমারী রূপালী পরিকল্পনা করতে থাকে কিভাবে রাজকুমার থেকে রূপালীকে আলাদা করবে। রূপালী, তুই যেটা আমার সাথে করেছিস সেটা খুবই ভুল করেছিস, আর এই ভুলের শাস্তি তোকে অবশ্যই পেতে হবে। আর কিভাবে রাজকুমারকে আমার বশে আনতে হয় সেটাও আমি খুব ভালো করেই জানি। রাজকুমারী সোনালী এই কথা বলে অনেক বড় একটি পরিকল্পনা করতে থাকে আর রাজা রহিমের কক্ষে যায়। কি ব্যাপার সোনালী, তুমি কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি চাই রূপালীর সঙ্গে দেখা করতে যেতে। আসলে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আর আমি এও বুঝতে পেরেছি যে রূপালী আমাকে কতটা ভালোবাসে। ও শুধু আমাকে ভালোবাসে বলেই এতদিন রাজকুমারের চিঠির ব্যাপারে আমাদের কাউকে কিছু জানায়নি। এই তো আমার কন্যার মতো কথা। আগামীকালই আমি তোমাকে রূপালীর সঙ্গে দেখা করার জন্য পাঠানোর ব্যবস্থা করে দেব। দুই বোন একসাথে সময় কাটালে সব দুঃখ ভুল বুঝাবুঝি চলে যাবে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের রাজকুমারী সোনালী রাজকুমার মেহেবিদের প্রাসাদে গিয়ে কি ঘটাতে পারে? জানতে হলে পরের পর্বের জন্য অপেক্ষা করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো।